প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়ে বা যে অধ্যায়টা নিয়ে কাজ করব, কথা বলবো, শুরু করব, সে অধ্যায়টা হচ্ছে তোমার ফিনান্স, ব্যাংকিং এবং বিমার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক যাকে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? আমরা প্রথমে জানবো কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে জানবো, কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ জানবো, বিশ্বের কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের নাম এবং দেশ সম্পর্কে জানবো, মালিকানা এবং কেন্দ্রীয় ব্যাংকের আওতা এবং পরিধি সম্পর্কে জানবো এবং আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই শুরু করি, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। যে ব্যাংককে কেন্দ্র করে, যে ব্যাংককে, আমি আবারও বলছি, যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রা বাজার এবং ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। আবার বলছি, যে ব্যাংককে কেন্দ্র করে দেশের মুদ্রা বাজার এবং ব্যাংক ব্যবস্থাপনা গড়ে ওঠে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের বিষয় একটু বুঝিয়ে বলি। ব্যাংক ব্যবস্থায় অভিভাবক ও অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক আত্মপ্রকাশ করে। ব্যাংক ব্যবস্থায় অভিভাবক ও অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক আত্মপ্রকাশ করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা জানলাম। এখন কেন্দ্রীয় ব্যাংকের উৎপত্তি এবং ক্রমবিকাশ। আমি আগেই বলছি, কেন্দ্রীয় ব্যাংক কেন আত্মপ্রকাশ করলো? ব্যাংক ব্যবস্থার অভিভাবক এবং অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংক আত্মপ্রকাশ করে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা বেশি হলেও কেন্দ্রীয় ব্যাংকের জন্ম হয় বাণিজ্যিক ব্যাংকের অনেক পরে কেন্দ্রীয় ব্যাংক আত্মপ্রকাশ করে এবং বিভিন্ন দেশে আসে। তারও অনেক আগে বাণিজ্যিক ব্যাংকের প্রচলন অলরেডি ছিল। সপ্তদশ শতাব্দীর মাঝে বিশ্বে প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উদ্ভব হয়। বর্তমানে বিশ্বের অনেক দেশেই কেন্দ্রীয় ব্যাংক ভিন্ন ভিন্ন নামে বা নিয়মে পরিচালিত হয়। এখন বিশ্বের কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের নাম এবং মালিকানা আমরা জানব। এখন বিশ্বের কয়েকটি ব্যাংক এবং মালিকানা সম্পর্কে আমরা যদি জানতে যাই, তাহলে আমরা প্রথমে দেখো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটার প্রতিষ্ঠা হচ্ছে 1971 সালের 16 ডিসেম্বর। এটা এশিয়া মহাদেশে অবস্থিত এবং এটা সরকারি। এবার আসো পাকিস্তান, আমাদের পশ্চিম পাকিস্তান, যেটা আগে বাংলাদেশের সাথে ছিল, এখন ভাগ হয়ে দুইটা দেশ হয়ে গেছে। পাকিস্তানের ব্যাংকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এটা সরকারি এবং বেসরকারি দুভাবেই পরিচালিত হয়। এটা 1948 সালের পহেলা জুলাই প্রথম তৈরি হয়। এবার আসো ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ। আমরা তাদের সাথে সকল দিক দিয়ে ঐক্যমতে এবং সকল বিষয়াদি নিয়ে একরকমই চলাফেরা হয়। তাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের ব্যাংকের নাম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। এটা
1949 সাল থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক বা রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত। যুক্তরাষ্ট্র, আমরা সবাই যাকে আমেরিকা বলি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এখন বিশ্বের সবচেয়ে পরাশক্তি ক্ষমতাধর রাষ্ট্র, যারা সারা বিশ্বের নিয়ন্ত্রণ করতেছে। এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ফেডারেল রিজার্ভ ব্যাংক। ফেডারেল রিজার্ভ ব্যাংক এটা সরকারি বেসরকারি দুভাবেই পরিচালিত হয়। এটা 1913 সালে প্রতিষ্ঠিত হয়। এটা আমেরিকার একটা দেশ এবং আমেরিকা একটা মহাদেশ। এখন আসো, এটা বেসরকারি 12টি বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে গঠিত। দেখো, এটা কিন্তু বেসরকারি 12টা বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ব্যাংক। তার মানে এটা এককভাবে পরিচালিত নয়, এটা 12টা ব্যাংকের সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়েছে। তাইলে যুক্তরাষ্ট্রের ব্যাংকের ব্যবস্থাপনা একটু ভিন্ন। তারা 12টা ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে মালিকানাভুক্ত একটা কেন্দ্রীয় ব্যাংক, বেসরকারিভাবে পরিচালিত। বেসরকারি 12টা ব্যাংকের সমন্বয়ে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়। এবার আসো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডকে বিশ্বের শান্তির এবং সুন্দরের দেশ বলা হয়। সবচেয়ে সুন্দর রাষ্ট্র, শান্তিপূর্ণ রাষ্ট্র এবং সবচেয়ে সুন্দর সুশৃঙ্খল নিয়ম নীতির মাঝে পরিচালিত একটি দেশ সুইজারল্যান্ড। অনেকেই সুইজারল্যান্ডকে অনেক পছন্দ করে, ওই দেশে যাওয়ার জন্য, ওই দেশে ঘোরার জন্য, বসবাস করার জন্য, চাকরির জন্য, যেটাই বলো, সবাই ওই দেশটাকে পছন্দ করে। অনেক সুন্দর একটা দেশ। এবার সুইজারল্যান্ডের ব্যাংকের নাম হচ্ছে সুইস ন্যাশনাল ব্যাংক। সুইস ন্যাশনাল ব্যাংক 1907 সালে এটা প্রতিষ্ঠিত। এরা ইউরোপে অবস্থান করে। এটা সরকারি এবং বেসরকারি দুভাবেই পরিচালিত হয়। এবার আসো ইতালি তো সবাই নাম জানো। ইতালির কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ ইতালি। এটা 1893 সালে প্রতিষ্ঠিত হয়। এটাও ইউরোপে অবস্থিত। এটা বাণিজ্যিক ব্যাংকের মালিকানায় পরিচালিত। এটা বাণিজ্যিক ব্যাংক, মনে রাখবা। এটা কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে, এটা সরকারি বেসরকারি কোনোটার মধ্যে না, এটা মালিকানাধীন ভাবে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয়, বাণিজ্যিক ব্যাংকের মালিকানায়। এবার আসো জাপান। ব্যাংক অফ জাপান। আর ইতালি হচ্ছে ব্যাংক অফ ইতালি, আর জাপান হচ্ছে ব্যাংক অফ জাপান। জাপানের যে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1882 সালে। এটা এশিয়া মহাদেশে অবস্থিত। এটা সরকারি বেসরকারি দুভাবেই নিয়ন্ত্রিত হয়। হয়ে থাকে। এবার আসো ফ্রান্স, ব্যাংক অফ ফ্রান্স। এগুলা তোমাদের ইতালি, জাপান, ফ্রান্স, তাদের ব্যাংকের নাম মোটামুটি একরকম, শুধু তোমার দেশটার নামটা অ্যাড করা হয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য, ব্যাংক অফ ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1800 সালে। এটা ইউরোপে অবস্থিত, এটা সরকারিভাবে নিয়ন্ত্রিত। এবার আসো যুক্তরাজ্য, ব্যাংক অফ ইংল্যান্ড যাকে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইউকে। এটা 1694 সালে প্রতিষ্ঠিত ইউরোপে। এটাও সরকারিভাবে নিয়ন্ত্রিত। এবার আসো সুইডেন, রিক্স ব্যাংক অফ সুইডেন, 1656 সালে এটা প্রতিষ্ঠিত। এটাও ইউরোপে অবস্থিত। এটাও একটা সরকারি ব্যাংক। এবার আসো কেন্দ্রীয় ব্যাংকের আওতা এবং পরিধিটা কি? নোট এবং মুদ্রা প্রচলন, মুদ্রা মান সংরক্ষণ, সরকারের ব্যাংক, মুদ্রা বাজার অভিভাবক, ব্যাংক সমূহের ব্যাংকার।
ঋণের শেষ আশ্রয়স্থল, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। এখন আসো কেন্দ্রীয় ব্যাংকের আওতা এবং পরিধি, নোট এবং মুদ্রা প্রচলন। নোট এবং মুদ্রা প্রচলন বলতে কি বুঝো? নোট নোট মানে হচ্ছে একটা দেশের টাকা বা ডলার বা ইউরো যেটাই বলি বা মুদ্রা, এক এক দেশের এক এক নামে পরিচালিত। এই টাকা বা ডলার বা ইউরো বা মুদ্রা, এই যে এটাকে অনুমোদন দেওয়ার পরে একটা সরকারি ব্যাংকের অনুমতি ক্রমে এবং অনুমতি দেওয়ার পরে যখন এটা বাজারে আসে বা এটাকে বাজারে ছেড়ে দেওয়া হয়, এটার একটা অভিভাবক থাকে। এই অভিভাবকটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিক্রমে নোট এবং মুদ্রার প্রচলন বাজারে আসে। যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এটাকে অনুমতি দিবে না বা বাজারে আসার জন্য কোনো রকম অনুমতি বা ছাড়ার জন্য কোনো রকম ধরো কি বলে পারমিশন বা সবার হাতে হাতে বা ব্যবসায়ী বলো, সাধারণ মানুষ বলো, যারাই বলো, এই টাকার সন্ধান পাবে না বা তাদের হাতে যাবে না যতক্ষণ না এটাকে বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক অনুমতি সাপেক্ষে বাজারে না ছাড়বে। তাহলে নোট প্রচলন করবে কে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক অনুমতি দিলে নোট বাজারে আসবে, নয়তো আসবে না। আমরা এক কথায় ক্লিয়ার হয়ে যাব। এবার আসো মুদ্রামান সংরক্ষণ। আন্তর্জাতিক বাজার মানে বিশ্ব বাজারে দেশীয় মুদ্রার মান, দেশীয় মুদ্রাটা আমাদের যে টাকাটা, এটা সংরক্ষণ এবং অভ্যন্তরীণ বাজারে এবং বিশ্ব বাজারে আমাদের দেশের বাহিরে বাজারে মুদ্রামান স্থিতিশীল রাখতে আমাদের টাকার যে মান, ধরো আমাদের টাকার যে মান অন্যান্য কান্ট্রির টাকা বা ডলার ইউরো মুদ্রার সাথে, এটার যে মানটা, এটাকে ঠিক রাখার জন্য, এটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, যেমন আমাদের টাকার রেটটাকে বৃদ্ধি করানোর জন্য বা স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। তাই ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কাম্য মাত্রায় মানে নির্দিষ্ট মাত্রায় মুদ্রাস্ফীতি বজায় রাখার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রামান সংরক্ষণ করে। মানে একটা দেশ টাকাটা যাতে ঋণের বোঝায় জর্জরিত না হয়, এদিকে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। এবার আসো সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংক একটা সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় আর্থিক লেনদেন সম্পাদনে সরকারকে সহায়তা করে। আমি আবার বলছি, কেন্দ্রীয় ব্যাংক সরকারের অর্থ সংরক্ষণ। যখন যে সরকার ক্ষমতায় আসে একটা দেশে, ওই সরকারের টাকাটা সংরক্ষণ এবং সরকারের যাবতীয় আর্থিক লেনদেনের সরকারের সহায়তা করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এছাড়া অভ্যন্তরীণ এবং বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিক মানে আমাদের টাকাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য, দেশের উন্নয়নের জন্য ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক আর্থিক পরিকল্পনা, আমাদের টাকাটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এই আর্থিক পরিকল্পনা এবং বাস্তবায়ন এবং সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুদ্রা বাজারের অভিভাবক। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক এবং মুদ্রার পূর্ণ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। মুদ্রা বাজার যে টাকা, এটাকে পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। এটি মুদ্রা বাজারের গঠন, পরিচালনা নিয়ন্ত্রণ করে থাকে এবং ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, বেশি যাতে ওভার ঋণ নিয়ে যাতে ঋণ খেলাপিতে না পড়তে হয় কেন্দ্রীয় ব্যাংক, সেদিকে তাকে নজরদারি করতে হয়। তাই এই ব্যাংককে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। বা অন্যান্য ব্যাংক অধিক হারে ঋণ দেওয়ার পরে তারা কি দেউলিয়া হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলা কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে।
এজন্য মুদ্রা বাজারের অভিভাবক সকল ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ব্যাংকসমূহের ব্যাংকার। কেন্দ্রীয় ব্যাংক দেশের তালিকাভুক্ত, মানে একটা দেশে যতগুলা ব্যাংক থাকবে সকল ব্যাংকের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা তালিকাভুক্ত ব্যাংক হতে পারে, অতালিকাভুক্ত ব্যাংক হতে পারে, যেরকমই হোক এটার অভিভাবক থাকবে কেন্দ্রীয় ব্যাংক। এক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংক সমূহকে কেন্দ্রীয় ব্যাংক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে। যে সকল বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি মানার শর্তে এর সদস্যভুক্ত হয় সে সকল ব্যাংককে তালিকাভুক্ত বলে। এ সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাই কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়। এবার দেখো ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংক দেশের তালিকাভুক্ত, মানে কেন্দ্রীয় ব্যাংকের সকল নিয়ম নীতি মেনে, তাদের শর্ত মেনে, তাদের সাথে একত্রতা বোধ করে এবং তাদের সকল নিয়মকানুন মেনে যখন তাদের সাথে আসে, তখন ওই ব্যাংকের তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকসমূহের যে কোনো সংকটময়, যখন কেন্দ্রীয় ব্যাংকের আওতায় তারা থাকে, কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতিতে থাকে, তখন ওই ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক কোনো দেউলিয়া হয়ে যাবে বা টাকা পয়সা ঋণে জর্জরিত হয়ে ব্যাংক দেউলিয়া হয়ে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে, তখন ওই ব্যাংকে সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ায় কেন্দ্রীয় ব্যাংক। সাধারণত বাণিজ্যিক ব্যাংকসমূহ যখন আর্থিক সংকটে পড়ে, তখন কোনো উৎস হতে তহবিল পাওয়া যায় না, সম্ভব হয় না, তখন কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে তহবিলের যোগান দেয় বা টাকার যোগান দিয়ে তাদেরকে আবার পুনরায় চালু করার বা পুনরায় তাদের ব্যাংক পরিচালনার সুযোগ করে দেয়। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ দিয়ে সহায়তা করে, টাকা দিয়ে সহায়তা করে, এবং এই শেষ আশ্রয়স্থলটাই একটা বাণিজ্যিক ব্যাংকের শেষ আশ্রয়স্থলটাই হয় কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। বৈদেশিক মুদ্রাটা কি? দেখো, আমরা বাংলাদেশ নির্ভর করি কিসের উপরে? বৈদেশিক মুদ্রার উপরে। মানুষ বাহিরের কান্ট্রিতে শ্রমবাজারে পাঠিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। তাহলে আমরা যখন বাহিরে একটা ব্যক্তি বা একটা লোক কাজ করতে যায় বা বিভিন্ন কান্ট্রিতে যায়, তখন তার যে রেমিটেন্স, তার যে টাকাটা বাংলাদেশে আসে, ওইটাকেই বৈদেশিক মুদ্রা বলে। এখন আমাদের দেশের ম্যাক্সিমাম টাকাই 50% মতো টাকাই রেমিটেন্সে আমাদের পরিশ্রম বাহিরের কান্ট্রিগুলোতে শ্রমের মাধ্যমে আমাদের দেশে আসে। এখন এই যে বৈদেশিক মুদ্রাটা, আমরা যদি বাইরের কান্ট্রিগুলোতে না যেতাম বা না যেতে পারতাম, তাহলে আমরা দেশ এতটা ডেভেলপ হতে পারতো না। আমরা বাইরের কান্ট্রিতে গিয়ে আমাদের দেশের কথা চিন্তা করে আমরা যখন কাজ করি, কাজের বিনিময়ে যে টাকাটা আমরা পাই, এই টাকাটা যখন আমাদের দেশে পাঠাই, তখন এটা আমাদের রিজার্ভ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত হয়। এতে করে আমাদের দেশের টাকার মান মূল্য বৃদ্ধি পায়, আমরাও আর্থিকভাবে সচ্ছল হচ্ছি, দেশ সচ্ছল হচ্ছে। এজন্য আমরা বাইরে কঠোর পরিশ্রম করি, বৈদেশিক মুদ্রা বা টাকা অর্জন করে আমাদের দেশটাকে সমৃদ্ধশালী করার চেষ্টা করতেছি। এটাকেই বৈদেশিক মুদ্রা বলে। এবার এই বৈদেশিক মুদ্রা যে টাকাটা আমরা বাংলাদেশে পাঠাই, এটাকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। আমদানি এবং রপ্তানিতে, এছাড়াও আরও বিভিন্ন পণ্য আমরা বাইরেতে রপ্তানি করি এবং আমদানি করি। এই আমদানি রপ্তানিতে দেশের অর্থনীতি অনুকূলে রাখতে বৈদেশিক মুদ্রার আগমন, বৈদেশিক মুদ্রাটা যে আসবে এবং নির্গমনের নিয়ন্ত্রণ করে, এই আগমন এবং নির্গমন এবং যেটা যায়, সেই দুটাকেই কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার জন্য বৈদেশিক মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। এখন আসো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী।
দেখো কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কি? সাধারণ কার্যাবলী। এখন সাধারণ কার্যাবলীটা আমি আগেই আলোচনা করে ফেলছি, এতক্ষণ যেটা আলোচনা করলাম এটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী। এবার আসো সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। সরকারি তহবিল সংরক্ষণ করা, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, সরকারের হিসাব সংরক্ষণ, সরকারের আর্থিক লেনদেন সম্পাদন, ঋণ দান এবং ঋণের তত্ত্বাবধান, আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, সরকারের উপদেষ্টা এবং প্রতিনিধি, সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন হচ্ছে সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। এবার আসো অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কাজ কি? ব্যাংক গঠন সম্প্রসারণ, একটা ব্যাংক তৈরি করে দেওয়া, এটাকে সম্প্রসারিত করে বিভিন্ন জেলায় বা বিভিন্ন ইয়েতে স্থানান্তর করা। ব্যাংকের তালিকাভুক্তকরণ, একটা ব্যাংক তৈরি হলো এটাকে তালিকাভুক্ত করে রাখা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বাধ্যতামূলক তহবিল, একটা ব্যাংকের বাধ্যতামূলক তহবিল গঠন করে তার টাকাটা কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভে রাখার কাজ করে। নিকাশ গড় হিসেবে কাজ করে, অন্যান্য ব্যাংকের টাকা কেন্দ্রীয় ব্যাংকের একটা নিকাশ গড় নামে গড় থাকে, ওই ঘরে তারা সংরক্ষণ করে, কেন্দ্রীয় ব্যাংক সংরক্ষণ করে যখন বাণিজ্যিক ব্যাংকগুলো চায় তখন তাদেরকে আবার দেওয়া হয়, কিন্তু তাদের টাকাটাকে সেফটি হিসেবে নিকাশ করে রাখা হয়। ঋণ দান এবং তাদেরকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে যখন তাদের ঋণের প্রয়োজন হয়, তারা যখন আর্থিক সংকটে ব্যাংক যখন দেউলিয়ার পথে যায় তখন তাদেরকে বিভিন্ন ঋণ দান করে ওই ব্যাংক থেকে আবার উজ্জীবিত করে ব্যাংকটাকে আবার পরিচালনার ব্যবস্থা করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ঋণ তদারকি এবং ওই যে ঋণটা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংককে দিল, ওইটার তদারকি দেখাশোনা কিভাবে কোন খাতে খরচ করা হলো ওইগুলার দেখভালের কাজও বাণিজ্যিক ব্যাংক আর কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এবার আসো হিসাব নিরীক্ষা। এই যে বিভিন্ন ব্যাংক তাদের কার্যক্রম পরিচালিত করে বাণিজ্যিক ব্যাংক, তাদের হিসাব নিকাশ সঠিকভাবে আছে কিনা, তাদের টাকা পয়সার সঠিক সুষ্ঠু ব্যবহার হচ্ছে কিনা, এই হিসাবটাও কেন্দ্রীয় ব্যাংক রাখে। এবার আসো কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কার্যাবলী। কৃষি উন্নয়ন, একটা দেশের উন্নয়ন হচ্ছে কৃষি, বিশেষ করে আমাদের দেশের উন্নয়নের মেইন সোপান হচ্ছে কৃষি। এখন কৃষি উন্নয়ন, এখন আমাদের দেশটাকে উন্নয়ন করতে গেলে কৃষির উন্নয়ন লাগবে। এই কৃষির উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন এটা কেন্দ্রীয় ব্যাংক, সাজেশন এগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। শিল্প উন্নয়ন, আমাদের দেশ এখন শিল্প উন্নয়নের দিকে যাচ্ছে, বিভিন্ন মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বড় বড় কোম্পানি হচ্ছে। এই কোম্পানি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিকে উন্নয়ন করার জন্য এবং আরও ডেভেলপ করার জন্য, আরও বেগবান করার জন্য, কোয়ালিটি সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদেরকে সহযোগিতা করে কাজ করে। গবেষণা ও কার্যক্রম, একটা দেশের উন্নয়নের মেইন সোপান হচ্ছে গবেষণা। এখন এই বিভিন্ন সেক্টরে বিভিন্ন গবেষণা পরিচালনা করার জন্য তাদের যে অর্থ এবং বুদ্ধি শ্রম প্রয়োজন সেটা কেন্দ্রীয় ব্যাংক সহযোগিতা করে। প্রতিবেদন তৈরি এবং প্রতিবেদন, এই যে বিভিন্ন ব্যাংক বা অন্য প্রতিষ্ঠান যে কার্যক্রমগুলো পরিচালনা করে তাদের এই জিনিসগুলোকে একটা নিয়মের মধ্যে আনার জন্য প্রতিবেদন তৈরি করা হয়, এটা কেন্দ্রীয় ব্যাংক করে। ও প্রকাশনা, এবং এটা একটা নির্দিষ্ট সময় পরে প্রকাশ করে বিভিন্ন ব্যাংকের সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়। এটা গেল কেন্দ্রীয় ব্যাংক কার্যাবলী। তাহলে এখন আমরা আর একটু আলোচনা করব সামান্য একটু তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের এখন ধরো অর্থের যোগান নিয়ন্ত্রক। আমি ছোট্ট একটা অঙ্কের মতো করে একজন মনীষীর বা একজন লেখকের একটা বর্ণনা দিব, দিয়ে তোমাদেরকে আজকে বুঝিয়ে আজকের আলোচনা এখানে শেষ করে দেব। এটা হচ্ছে অর্থের যোগান নিয়ন্ত্রণ। এখানে অর্থের যোগান নিয়ন্ত্রণের মধ্যে একজন ব্যক্তি বা একজন লেখক সে লিখেছেন অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেসের বলা হয়েছে, ওই ডিকশনারিতে বলা হয়েছে দেশের আর্থিক
কর্তৃপক্ষসমূহের ইস্যুকৃত দেশের আর্থিক কর্তৃপক্ষসমূহের ইস্যুকৃত অর্থের পরিমাণকে অর্থ সরবরাহ বলে। আমি আবার বলছি, অক্সফোর্ড ডিকশনারি অফ বিজনেস এ বলা হয়েছে দেশের আর্থিক কর্তৃপক্ষসমূহের ইস্যুকৃত অর্থের পরিমাণকে অর্থ সরবরাহ বলে। এবার আসো, অর্থের যোগান পরিমাপ করার প্রচলিত একটি পদ্ধতি হলো এখানে একটা দেওয়া আছে সংকেত, বিভিন্ন ইংলিশে সংকেত দিয়ে বলা হচ্ছে। এখানে এমএস দিয়ে বলা হচ্ছে অর্থের যোগান। একটা অঙ্কের মতো টালি তৈরি করে দেওয়া হচ্ছে। এমএস ইজ ইকুয়াল টু M0 প্লাস M1 প্লাস M2। এখন আসো, এমএসটা কি? এটা হচ্ছে অর্থের যোগান। M0টা কি? কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চিত অর্থ। ক্লিয়ার হও আবার, M0 সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সঞ্চিত অর্থ। M1 জনগণের নিকট রক্ষিত বাজারে সঞ্চালিত অর্থ। M1 জনগণের নিকট সংরক্ষিত ও বাজারে সঞ্চালিত অর্থ। এবার আসো M2 বাণিজ্যিক ব্যাংকের জমাকৃত সঞ্চয়ী ও স্থায়ী আমানত। বাণিজ্যিক ব্যাংকের জমাকৃত সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। তাইলে অর্থের যোগান নিয়ন্ত্রণটা কিভাবে হয় আমি তোমাদেরকে আশা করি বুঝাইতে পারছি। আজকে তোমাদের জন্য এখানেই শেষ। আগামী ক্লাসে আবারও আসবো কেন্দ্রীয় ব্যাংকের আরও বিশদ আলোচনা নিয়ে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, বাসায় থাকো, নিজের যত্ন নাও, সচেতন হও, কোভিড-19 থেকে বেঁচে থাকো এবং প্রতিদিন নিয়ম করে কিছু সময় পড়ালেখা করো। নিজের কেরিয়ার, ফিউচার, ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেকে সুশৃঙ্খল সুন্দর একটা জীবনের মাঝে নিয়ে আসো, যাতে ভবিষ্যৎটা তোমার উজ্জ্বল হয়। আজকে তাহলে তোমাদের জন্য এটুকুই রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।